আমরা বলবো কি ব্যাপন। এই ব্যাপন অংশটা দেখো তোমাদের মূল বইয়ের পরের অংশে আছে। তাহলে এই ব্যাপন কি? কোন মাধ্যমের কঠিন তরল ও বায়বীয় অবস্থায় কি কোন মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় অবস্থায় স্বতঃস্ফূর্ত ভাবে ও সমানভাবে ছড়িয়ে পড়াকে কি বলা হয়? ব্যাপন বলা হয়। তাহলে আমরা ব্যাপন সংজ্ঞা কি বললাম? কোন মাধ্যমে কঠিন অবস্থা, তরল অবস্থা ও বায়বীয় অবস্থায় স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়াকে কি বলা হয়? ব্যাপন বলা হয়। এখন তোমরা বাঙালি, আমিও বাঙালি, আমরা বাঙালিরা মনে রাখতে পারি সোজা ভাবে যেন আমরা মনে রাখতে পারি, এটাই আমরা সবসময় চাই। তাহলে আমরা কি বলবো? ব্যাপন মানে ছড়িয়ে পড়া, এক কথা শেষ, আর কোনো কথা নেই। ব্যাপন মানে কি? ছড়িয়ে পড়া। তাহলে মনে করো ব্যাপন একটা উদাহরণ দিই। তোমাদের গ্রীষ্মকালীন যে ফল পাকে বা তোমাদের কাঁঠাল পাকে, আম পাকে, তখন তোমাদের বাড়ির গাছের কাঁঠাল পাকছে বা তোমাদের বিলের একটা গাছ আছে, সেই গাছের কাঁঠাল পাকছে, সেই কাঁঠালটা তুমি তোমার ঘরে নিয়ে আসে রাখছো। ঘরে আনে রাখার পরে কাঁঠাল পাকে গেলে একটা সেন্ট হয় না? সেন্ট হচ্ছে তোমার বাসায় কেউ কোনো কাজে আসছে বা বাইরের একটা আন্টি আসছে তোমার বাসায় বা আঙ্কেল আসছে তোমার বাসায়, আসে কিছু কোনো কাজে আসছে, আসে বলতেছে যে আপনাদের বাসায় একটা গন্ধ পাচ্ছি, কাঁঠাল পাকা গন্ধ পাচ্ছি। তাহলে এই যে কাঁঠাল পাকা গন্ধটা যে গেছে তার পর্যন্ত যে পৌঁছেছে, কোন মাধ্যমে পৌঁছে গেছে বলতো? এই ব্যাপন মাধ্যমে পৌঁছে গেছে। ঠিক আছে? তাহলে ব্যাপন মানে কি? যে ছড়িয়ে পড়া, এক কথায় শেষ। তুমি যে কাঁঠালটা রাখছো, এই যে পাকার যে সেন্টটা, গন্ধটা সমানভাবে স্বতঃস্ফূর্ত সমানভাবে চারপাশে ছড়িয়ে পড়ছে, এটা হচ্ছে তোমার ব্যাপন। এটা উদাহরণ দিতে পারো ব্যাপন। মনে করো তোমরা যে রং খেলো মাঝে মাঝে, পাত্র নাও না, এই পাত্রে তোমরা হচ্ছে কি করো? রং খোলার জন্য একটা পাত্রে পানি নাও, প্রথমে কি নাও? পানি নাও। দেখো এই পানিতে তোমার কি করো? একটু রং এখান থেকে তুমি ঢেলে দাও। কি করো? রং ঢেলে দাও না? এই যে রং ঢেলে দাও। ঠিক আছে? তাহলে এই রংটা তুমি এই অংশে ঢেলে দিলা, প্রথম অবস্থায় এইভাবে থাকবে। তারপর অবস্থা কি হবে দেখো, এই পানিটাতে তার অবস্থার পর অবস্থা হচ্ছে এইভাবে ঢেলে দিছিলা, এটা হচ্ছে আস্তে 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 ছড়াই পড়ার চেষ্টা করবে। ঠিক আছে? কি হবে? ছড়াই পড়ার চেষ্টা করবে, সমানভাবে তার পাশে ছড়াই পড়ার চেষ্টা করবে। তারপর অবস্থা কি হবে? যখন পরের অবস্থায় তরলটা পুরাটাই রং হয়ে যাবে, পুরাটাই কি হয়ে যাবে? রং হয়ে যাবে। তাহলে প্রথম অবস্থায় কি ছিল? একটা রং তুমি একটা গ্লাসে দিলা বা একটা পাত্রে দিলা, সে রংটা আস্তে 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 চারপাশে ছড়াই পড়তেছিল এবং এক অবস্থায় দেখো পুরোটাই ছড়াই পড়ছে। এটাও কিন্তু এক ধরনের ব্যাপনের উদাহরণ। ঠিক আছে? তারপরে ব্যাপনের পরে আমরা কি পড়বো? নিঃসরণ পড়বো। কি পড়বো? নিঃসরণ পড়বো। তাহলে নিঃসরণ সংখ্যা একই ভাবে টন। ঠিক আছে? এই নিঃসরণ পড়ার আগে আমাদের জানতে হবে নিঃসরণ কাকে বলে। নিঃসরণ কাকে বলে? তাহলে কোন সরু ছিদ্রপথের মধ্য দিয়ে উচ্চ চাপের ঘনমাত্রার স্থান থেকে নিম্ন চাপের ঘনমাত্রার স্থানে সাজরে বেরিয়ে আসে হচ্ছে আমাদের নিঃসরণ। কি বললাম? উচ্চ চাপের ঘনমাত্রার স্থান থেকে নিম্ন চাপের ঘনমাত্রার স্থানে সাজরে বেরিয়ে আসবে, এটা হচ্ছে আমাদের কি? নিঃসরণ। মনে করো তোমরা সবাই পারফিউম ইউজ করো, অর্থাৎ পারফিউম ব্যবহার করো, তাই না? পারফিউম ব্যবহার করার সময় তোমরা যখন পারফিউমে বা উপরের বাথরুমে প্রেস করো বা চাপে দাও, তখন দেখবে একটা সরু ছিদ্রপথ আছে না? এই সরু ছিদ্রপথে দেখবা যে চারপাশে বাইরে বেরিয়ে আসতেছে পারফিউমটা। তার মানে যে পারফিউমের বোতলটা ছিল সেই ভিতরে উচ্চ ঘনমাত্রার স্থান ছিল, উচ্চ চাপের স্থান ছিল। এই উচ্চ চাপের স্থান থেকে তুমি যখন চেপে দিলা, সরু ছিদ্রপথ দিয়ে সাজরে বাইরে বেরিয়ে আসতেছে না? এই বেরিয়ে আসাটা হচ্ছে তোমার নিঃসরণ। অথবা তোমরা যে তোমার রুমে যে স্প্রে গুলো দাও, সেটাও এক ধরনের নিঃসরণের উদাহরণ। এখন নিঃসরণ শেষ হইলো, তারপরে আমরা বলবো যে অংশটা, সেটা হচ্ছে আমাদের কি বলবো? আমরা মোমবাতির প্রজ্বলন ও মোমের তিন অবস্থা, কঠিন তরল বায়ু, এই তিন অবস্থাতেই কিন্তু মোমবাতির জ্বলন ঘটে। এখন এই মোমবাতি আমরা সবাই দেখছি, ব্যবহার করছি আগে, তাই না? এখন প্রায় অনেকজনে ব্যবহার করি। এই মোমবাতির উপরে দেখবে একটা সাদা সুতার মতো অংশ বের করে দেওয়া থাকে, তখন সেখানে আগুন দেওয়া হয়। হ্যাঁ, এখন এই জায়গায় যখন আগুন দেওয়ার ফলে সেটা কি হয়? আস্তে আস্তে জ্বলতে জ্বলতে মোমবাতিটাতে জ্বলন ধরে। এই মোমবাতি জ্বলন হওয়ার পরে মোমটা কি হয়? বাষ্পীয় হয়ে যায়। কি হয়? মোমের বাষ্পীয় অবস্থায় চলে আসে। এই বাষ্পীয় অবস্থা তখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। কি করে? বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তোমার কার্বন ডাই অক্সাইড, আলো এবং
তাপ শক্তি উৎপন্ন করে। কি উৎপন্ন করে? এই মোম, বাষ্পীয় মোম যখন তোমার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, এবং কি উৎপন্ন করে? আলো উৎপন্ন করে, এবং হচ্ছে তোমার তাপ শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এই মোম কি? হাইড্রোকার্বনের মিশ্রণ হচ্ছে মোম গঠিত। কিসের মিশ্রণে? হাইড্রোকার্বনের মিশ্রণ হচ্ছে মোম গঠিত। তাহলে আশা করি বোঝা গেছে এই মোমবাতির জ্বলন কয় অবস্থায় ঘটে? 3 অবস্থায়। প্রথমে জ্বলাই দেওয়ার পরে সেটা মোমটা আস্তে আস্তে গলে গলে নিচে পড়ে এবং আলোটা প্রজ্বলিত হয়, তোমার মোমটা জ্বলে এবং সেখানে তুমি হাত দিলে সেখানে তাপ শক্তি পাও, তাপও পাও, তাই না, এবং আলো পাও। এখন সেখান থেকে আস্তে 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 গলা গলে গলে নিচে পড়ে যায়। এটা নিচে পড়ে যায়, নিচে যায়, সেই বাষ্প অংশটা আবার কিন্তু তোমার কি হয়ে যায়? তোমার হচ্ছে কঠিন অবস্থায়, কিছুটা পরিমাণ কঠিন অবস্থায় পরিণত হয়ে যায়। এটাই ছিল তোমার হচ্ছে মোমবাতির প্রজ্বলন ও মোমের 3 অবস্থা। এখন এটা আমরা কি করে দিব? মিশাই দিব। হ্যাঁ, এটা তারপর আমরা বলবো কি? গলন ও স্ফোটন। তাহলে গলন জিনিসটা কি? স্ফোটন জিনিসটা কি? গলন হচ্ছে তোমার তাপ প্রয়োগে, কি? তাপ প্রয়োগে কোনো কঠিন অবস্থার পদার্থ যদি তরলে পরিণত হয় তখন তাকে কি বলা হয়? এই গলন বলা হয়। এবং স্ফুটন জিনিসটা কি? স্ফুটন জিনিসটা একই, যে তাপ প্রয়োগের ফলে বা তাপ প্রদানের ফলে যদি যদি কোনো তরল অবস্থা থেকে গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় পরিণত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? স্ফুটন বলবো। আশা করি বোঝা গেছে গলন এবং স্ফুটন। গলন কি বললাম? তাপ প্রয়োগ করার ফলে কোনো কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়া হচ্ছে গলন, এবং তাপ প্রয়োগ করার ফলে কোনো তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় পরিণত হওয়াকে তোমার কি বলা হয়? স্ফুটন বলা হয়। আমাদের পাতন এবং অধ্যপাতন। তাহলে পাতন সমান বাষ্পীভবন প্লাস ঘনীভবন। তাহলে আগে আমাদের জানতে হবে বাষ্পীভবন জিনিসটা কি? তাপ প্রয়োগ করার ফলে তরল অবস্থা থেকে যদি সেটা বাষ্পীয় অর্থাৎ গ্যাসীয় অবস্থায় পরিণত হয়, কি বললাম? তাপ প্রয়োগের ফলে যদি তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হয় বা বাষ্পে পরিণত হয় সেটাকে আমরা কি বলবো? বাষ্পীভবন বলবো। এবং ঘনীভবন কি? সেই বাষ্পটাকে আবার প্রক্রিয়াকরণ করে আবার যদি তরলে নিয়ে আসা হয় সেটা হচ্ছে আমাদের ঘনীভবন। ঠিক আছে, বাষ্পীভবন কি বললাম? তরল পদার্থ থেকে তাপ প্রয়োগ করার ফলে বাষ্প পরিণত করাকে বাষ্পীভবন বলে। এবং ঘনীভবন কি বললাম? যে বাষ্পীয় অবস্থাকে আবার তরলে পরিণত করার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা কি বলবো? ঘনীভবন বলবো। তাহলে বাষ্পীভবন প্লাস ঘনীভবন এই দুই প্রক্রিয়াটাকে একসাথে কি বলা হয়? পাতন বলা হয়। ক্লিয়ার? এখন আমরা জানবো অধ্যপাতন কি। অধ্যপাতন হচ্ছে এমন কোন বস্তু আছে, কিছু কিছু আছে যেমন কর্পূর, ন্যাপথলিন, এগুলোকে যদি তুমি তাপ দাও, তাপ দিলে সরাসরি কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্প পরিণত হবে, কোনো তরল অবস্থায় পরিণত হবে না। তাহলে